ওরা না থাকলে আজকে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকতো না রে। মাইশা ভাবনাকে বুকে জড়িয়ে নিল, বলল, একদম এসব কথা বলবি না। জীবন আমাদের প্রতিটা পদক্ষেপে নতুন নতুন শিক্ষা দেয়। আমাদের উচিত সেই শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। নিজেকে শেষ করে দেওয়ার মাঝে কাপুরুষত্ব ছাড়া কোনো বীরত্বই নেই, বুঝলি? সেই সময় তাইজিন তাড়া দিয়ে বলল, এইবার তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। ওরা মনে হচ্ছে তাও দরজা বাড়ি দিচ্ছে। আনেশ একটু ভয় পেয়ে বলল, আমি যখন নামছিলাম তখনই ওরা ডাকছিল। এতক্ষণে হয়তো মনে হয় দরজা ভাঙা শুরু করে দিবে। মাইশা ওদের সবাইকে আবার সেই দেওয়ালের কাছে গেল। মাইশা সবাইকে একে একে নামিয়ে দিল। দেওয়ালগুলো নিচু হলেও যেহেতু এসবের অভ্যাস কারণ নেই, তাই একপাশে মাইশা আরেকপাশে উদিত গিয়ে ওদের উঠতে বা নামতে সাহায্য করছে। যেহেতু আনেশা ও 3 পিস পরেছিল, তাই ওরও নামতে অসুবিধা হয়নি। সবার শেষে মাইশা নামলো। সেই সময় শুনতে পেল কেউ একজন দারোয়ানকে চিল্লিয়ে বলছে, কেন দেখোনি তুমি বের হতে? ঘুমাও নাকি কাজের সময়? ব্যাস, কারো আর বুঝতে বাকি নেই কনে যে আবার পালিয়েছে। সেটা তারা সবাই ধরে ফেলেছে। আর কোনো কথা নাই, সবাই মিলে উল্টো পথে দিল এক দৌড়। কেউ কোনো দিকে তাকায়নি। আবার আরেকটু দূরে এসে দাঁড়ালো সবাই। হাঁপিয়ে গেছে তারা। আবার দুপুর থেকে কিছু খায়নি তারা। দুপুরের খাবারও করা হয়নি আনাইশার চিন্তায়। আনাইশা নিশ্চয় এই অবস্থায় কিছু খায়নি। উদিত হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো, এখন কি করব? গাড়িও তো নেই আশেপাশে, পালাবো কি করে? সেই সময় হুট করে কোথা থেকে একটা বড় মাইক্রোর মতন এসে দাঁড়ালো। সবাই চমকালো। মাইক্রো, তার মানে নিশ্চয়ই বরের বাড়ি বা আনাইশার বাড়ির কেউ। শেষ রক্ষা কি তবে আর হলো না? গাড়ি থেকে নেমে এলো এক সুদর্শন পুরুষ। সুদর্শন শুনতেই হয়তো অনেকের সুরাজের কথা মনে হয়। হ্যাঁ ঠিক, সুরাজ এতক্ষণ ওদের কাণ্ড কীর্তি দূর থেকে দেখছিল। ওরা বিপদে পড়ে দৌড়াচ্ছে বুঝতে পেরেই আড়াল থেকে বেরিয়ে আসলো। একজন দুজন তো আর না। অবস্থা বেগতিক বুঝে পালাতে গেলে পুরো টিম নিয়ে পালাতে হবে। জেনেই সুরাজ আর গাড়ি আনার সিদ্ধান্ত নেয়নি। বাসা থেকে ড্রাইভার দেখে তাদের একত্রে কোথাও যাওয়ার জন্য যে মাইক্রোটা আছে সেটাই এনে রেখেছে। যেমন ভাবনা তেমন কাজ, বুদ্ধিমান বটে সুরাজ। সুরাজকে দেখেই সবাই কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে আছে। মাইশা একটু শক্ত মনের মানুষ। এই ঠুনকো বিষয় কুলাতে সে অবাক হয় না, তাই সে হাঁ না করে ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। সুরাজ এগিয়ে আসতেই আনাইশা জিজ্ঞাসা করলো, স্যার আপনি এখানে? সুরাজ উত্তর না দিয়ে মাইশার দিকে এগিয়ে গেল। সে জানে সব বুদ্ধি মাইশার, আর সাহসটাও মাইশা ওদের দেখিয়েছে, তাই অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করে লাভ নেই। পালাচ্ছ বউ নিয়ে? মাইশা এক শব্দে সরাসরি জানান দিল। ভাবনা সহ বাকিরা সবাই চমকালো। মাইশা এভাবে সত্যিটা স্বীকার করে নিল। এখন যদি এই মানুষ তাদের সবাইকে ধরিয়ে দেয় তখন কি হবে? নিশ্চয়ই এই পুলিশকে বলে আসবে যেন ওদের করা শাস্তি হয়। আর বিশেষ করে ভাবনার চিন্তা বেশি। স্যারের সাথে তো তারই বেশি ঝগড়া হয়, তার উপর আবার ফ্যামিলি ফ্রেন্ড। মা বাবা তো কান মোলা দিয়ে নাকখর করিয়ে সোজা ছাদের উপর এই গরমের মাঝে দাঁড় করিয়ে রাখবে। গরমে ছাদে দাঁড়াতে হবে ভেবেই ভাবনার ঘামগুলো তরতর করে পড়তে লাগলো। সৌরাজ আনাইশার কাছে গেল, জিজ্ঞাসা করলো, আপনার এই বিয়েতে মত? আনাইশা একবার মাইশার দিকে তাকালো। মাইশা চোখের ইশারায় ভরসা দিল যেন ও স্যারকে সত্যিটা বলতে পারে। আনাইশা দুই পাশে মাথা দুলিয়ে না বলল, মুখে বলল, মা বাবা হুট করে বিয়ের আয়োজন করেছে, আমি জানতাম না বিয়ের কথা, আমার মত নেই এতে। সুরাজ বুঝলো ওদের, বলল, কোথায় যাওয়া ঠিক হয়েছে? উদিত সুরাজকে বলল, আসলে স্যার প্রি প্ল্যান ছিল না, তাই বুঝতে পারছি না কি করব। সুরাজ গিয়ে আরো একবার মাইশার সামনে দাঁড়ালো, বলল, এই এলাকা থাকা মোটেও ঠিক না, দূরে নিয়ে যাওয়া দরকার। তুমি চাইলে আমি তোমাদের সেফ জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের একটা বাংলো আছে দিনাজপুরে, ওইখানে তোমাদের আমি নিয়ে যেতে পারি। সবাই একে অপরের দিকে তাকাতাকি করতে লাগলো। মাইশা কি বলবে বুঝতে পারলো না। সে নিজের বন্ধু মহলের কাছে গেল, নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলো। আনাইশার সম্মতি নিয়ে মাইশা এগিয়ে গেল সৌরাজের দিকে। সৌরাজ বাঁকা হাসলো। সৌরাজকে বিপদে ফেলবে এমন কোনো শক্তি এখনো সৃষ্টি হয়নি। ভাবনা হেসে বলল, কে বলেছেন নেই? আপনার বস মানে আমাদের ভিসি স্যার এক ধমকে বের করে দিবে আপনাকে। সৌরাজ হুহা করে হেসে উঠল। তোমাদের ডিসি স্যার কে যদি আমি বলি আমি ভার্সিটি থেকে চলে যাব, উনি 1 মাসের শোক পালন করবে। এখন বুঝো আমার গুরুত্ব। আর এমনিতেই আমি বেশি তো ছুটি নিব না, শুধু 1 সপ্তাহ। ততদিন তোমাদের এইখানের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
মাইশা গাড়ির দিকে আনিশাকে নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, কেউ কারোর জন্য শোক পালন করে না, সবাই নিজের জীবনে নির্দ্বিধায় এগিয়ে যায়। এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হয়তো আপনি। তারপর গটগট করে হেঁটে চলে গেল মাইক্রোর কাছে। মাইশার কথার মানে কেউ বুঝতে পারল না, এমনকি ভাবনাও না। সেও তাকিয়ে থেকে মাইশার পিছু পিছু চলে গেল। ভাবনা মাইশার সাথে বসবে তার আগেই মাইশা ওকে নিষেধ করে বলল। ভাবনা হাসলো, বলল, উদিত, ওয়াহিদ, তাইজিন কেউ একটা বসে নিবে, আমার বসার কি দরকার? মাইশা বলল, স্যারের সাথে বকবকের ক্ষেত্রে তোকে ভীষণ মানায়। স্যার তাহলে ঘুমিয়ে পড়বেন না, দুজন মিলে খুব তর্ক করবি, বুঝেছিস? ভাবনা কিছু বলল না, গিয়ে সামনে বসে পড়ল। সে বুঝতে পারছে মাইশা হয়তো অন্য কিছু সন্দেহ করে বা অন্য কিছু ভাবার জন্য ওদের দুজনকে একসাথে আনতে চাচ্ছে। কিন্তু মাইশাকে কিভাবে বুঝাবে, এইসব সম্ভব না। ও চাইলেও হয়তো ওয়াহিদকে বলতে পারবে না, কিন্তু ও চেষ্টা করছে, অনেকটা পেরেছেও। এখন ওদের একসাথে দেখলে কষ্ট লাগে না, এমনকি রাতের বেলা ঘুমাতে গেলে বুক ফেটে কান্না আসে না। হ্যাঁ, একটু হয়তো মনে পড়ে, মনে হয় ওয়াহিদকে মেসেজ দিয়ে একটু কথা বলতে, কিন্তু পরক্ষণে মনে হয় ও অন্য কারো। তারপর আর কিছু না, ঘুমিয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি থাকে, তাই ঘুমটাও সহজেই চোখে ধরা দিয়ে দেয়। ভাবনাকে ড্রাইভিং সিটে বসতে দেখে মুচকি হাসলো সৌরাজ। কিছু না বলেই বসে গেল। কেউই কিছু জিজ্ঞাসা করলো না ভাবনাকে, কিন্তু ওয়াহিদ একটু অবাক হলো। ভাবনা তো এভাবে অচেনা কারো কাছে গিয়ে বসে না, তাহলে আজকে কেন? হয়তো কেউ বসেনি দেখে বাধ্য হয়ে ভদ্রতার খাতিরে বসেছে। ওয়াহিদ বলল, ভাবনা, তোর সামনে বসতে অসুবিধা হয় পেছনে আয়, আমি সামনে যাচ্ছি। মাইশা আটকে দিল। আমরা সবাই যথেষ্ট ঘুম কাতুরে, ভাবনা নিজের ঘুম কন্ট্রোল করতে পারে, তাই ও সামনে বসুক। দিনাজপুর যথেষ্ট দূর, স্যারের চোখ লেগে যেতে পারে। ভাবনা না হয় স্যারের সাথে কথা বলে ওনাকে জাগিয়ে রাখতে পারবে। ওয়াহিদ জিজ্ঞাসা করলো, কিন্তু স্যার, এর যদি কোনো সমস্যা হয়? সৌরাজ সাথে সাথে বলে উঠল, না, আমার অসুবিধা হবে না, আর কথা বলার কেউ থাকলে ভালোই হবে। রাস্তায় কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে গেল। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। ভাবনা জানালার গ্লাসে মাথা টেকিয়ে বাইরেরটা দেখছে। লিপিকা ওয়াহিদের কাছে বসেছে, ওয়াহিদের কাঁধে হেলান দিয়ে শুয়ে আছে সে। ওয়াহিদেরও চোখ বন্ধ, হয়তো ঘুমিয়ে গেছে দুজনে। আনাইশা ওদের সাথে পিছনে বসেছে। যেহেতু ওকে আড়ালে রাখা দরকার, তাই পিছনে রাখা হয়েছে। সামনের দিকে উদিত আর মাইশা বসেছে, মাঝখানে তাদের বিস্তর পার্থক্য। উদিত বারবার মাইশার দিকে তাকাচ্ছে, তার মন চাচ্ছে এই দূরত্ব মিটিয়ে দিতে। তার মনে চাচ্ছে লিপিকা আর ওয়াহিদের মতন সেও মাইশার কাঁধে মাথা রেখে নিশ্চিতে ঘুমাক। হয়তো কাছে আসাটা সমীচীন নয়, কিন্তু আজকে উদিতের ভীষণ ইচ্ছা করছে সব বাধাকে নাকচ করে খানিকটা এগিয়ে গিয়ে দুটো ভালোবাসার কথা বলতে। কিন্তু সেটা সম্ভব না, অবশ্যই সেটা তার জন্যই সম্ভব না। গোটা ফ্রেন্ড সার্কেল জেনে গেল ওর মনের কথা, অথচ ওই মাইশাকে জানাতে পারলো না। কিন্তু ওর ভয়টা যদি সত্যি হয়, মাইশা যদি কোনোভাবে ওকে রিজেক্ট করে ওর বন্ধুত্ব নষ্ট করে দেয়, তখন কি হবে? অবশ্য সেটার জন্য বিকল্প পথ বেছে নেওয়া আছে উদিতের। উদিত এটা বিশ্বাস করে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মাইশার কাছে আপাতত সে জায়গা পাবে না, তাই উদিত গাড়িতে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। মাইশা বাইরের দিকে দেখছিল, কিন্তু তার চোখ সামনের দিকে যেতে এসে দেখলো সৌরাজ বারবার তাকাচ্ছে ভাবনার দিকে। হয়তো কথা বলতে চাচ্ছে, কিন্তু মাইশার জন্য পারছে না। মাইশা হালকা হেসে চোখ বন্ধ করে নিল। সৌরাজ যেন ধরে নেয় যে ও ঘুমাচ্ছে। সৌরাজ এবার পিছনে তাকালো। মাইশাকে ঘুমাতে দেখে গলা খাকারি দিয়ে উঠল। ভাবনা ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, পানি খাবেন? সৌরাজ হেসে বলল, পানি খেলে কি ঘুম চলে যায়? আমি তো জানতাম চোখে মুখে পানি ছিটালে ঘুম যায়। ভাবনা উত্তর দিল, আপনি গলা খাকারি দিলেন, ভাবলাম হয়তো গলা শুকিয়ে গেছে, তাই জিজ্ঞাসা করলাম। সৌরাজ হাসলো, বলল, সেই ছোটবেলার মতন। ভাবনা বুঝলো না। সৌরাজের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সৌরাজ বলল, ছোটবেলায় তুমি এমনই করতে। আমি একটু কাশি দিতে বলতে পানি দিব, হালকা পড়ে গেলে তোমাকে ব্যান্ডেজ লাগিয়ে দিব, যেন ব্যথা আমি নয় তুমি পেয়েছো। ভাবনা হাসলো, আমি ছোটবেলায় এত কেয়ারিং ছিলাম, ভাবতেই অবাক লাগছে। আমার ছোটবেলার কথা এত সুন্দর মনে আছে। সৌরাজ বলল, সবাই কি সব কিছু ভুলতে পারে? বিশেষ করে ছোটবেলার মতন এমন এক্সপেন্সিভ একটা সময়। আর তুমি যখন ছোট ছিলে, আমি তো তখন মোটামুটি বড় ছিলাম। বেশ ভালোই দিন কাটছিল আমার ওইখানে তোমাদের সাথে। কিন্তু তোমার তো সেই সব
কিছু মনে নেই। ভাবনা ভ্রু কিঞ্চিত তাক করে বলল, এইখানে ভালো লাগলে বিদেশে গেলেন কেন? জোর করে নিয়ে গিয়েছিল আমার ফুপি, তারপর কারোর সাথে যোগাযোগ ও করতে দেয়নি। এইভাবে আমার সাথে অনেকজনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ভুল বুঝে তারা দূরে সরে যায়। সুরাজের মুখের হাসি উবে গেল, গম্ভীর মুখে বলে পিছনে থাকা মাইশার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আবার আগের হাসি ফিরিয়ে নিয়ে বলল, সেসব বাদ দাও, অন্য গল্প করি। গ্রাম কেমন লাগে তোমার? ভাবনা উচ্ছ্বাসের সাথে গ্রামের ব্যাপারে কথা বলতে লাগলো সুরাজের সাথে। মাইশা সুরাজের সব কথা শুনেছে, বিশেষ করে শেষের কথাটা। চোখ থেকে পানি বের হলো তার। জীবন কত অনিশ্চিত। আমাদের ভাবনার বিরুদ্ধে গিয়ে জীবনের সাথে তাল মিলাতে আমাদের কত কিছু করতে হয়, কত সম্পর্ক ছিন্ন করতে হয়, কত মানুষকে ভুলতে হয়। সবটাই হয় ভাগ্যের ফেরে বাধ্য হয়ে বা নিজের স্বার্থের জন্য। ভোর ভোর সময় ওরা পৌঁছে গেল দিনাজপুরের সুরাজের বাংলোতে। ভাবনা ঘুমিয়েছিল। কথা বলতে বলতে শেষ রাতের দিকে তার চোখ লেগে আসে। বাকিরাও হালকা ঘুমিয়েছিল, কিন্তু সুরাজ ঘুমায়নি, হয়তো মাইশাও ঘুমায়নি। সে পুরো রাস্তা চোখ বুঝেছিল, তবে তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার ঘুম হয়নি। লিপিকা, ওয়াহিদ, উদিত, আনাইশা এরা ভালো ঘুমিয়েছে। বেশ ফুরফুরে মেজাজে এরা গাড়ি থেকে নামলো। সামনের দিকে তাকিয়ে দেখলো অনেক সুন্দর একটা বাংলো বাড়ি। বাড়ির বাইরে আঙিনার মতন জায়গায় অনেক সুন্দর আলপনা করা। আমার বাড়ির চারপাশে বিভিন্ন রকমের ফুলের গাছ, ফুলও ফুটেছে সুন্দর, তাই বেশ মনোরম লাগছে পরিবেশটা। সবাই তো ভাবছে বাড়ির বাইরেটা এত সুন্দর হলে ভিতরটা কত সুন্দর হবে। এই সময় বাড়ির ভিতর থেকে দুজন লোক আসলো। সুরাজ তাদের পরিচয় করিয়ে দিল কেয়ারটেকার হিসেবে। যেহেতু ওরা কেউ এখানে থাকে না, তাই এখানে দুজন কেয়ারটেকার, একজন মালি আর একজন দারোয়ান রাখা আছে। ভিতরে খাবার বানানোর জন্য কাজের লোকও আছে, তবে তারা লোক আসলে আসে। সুরাজ সবাইকে বুঝিয়ে দিল সব কিছু, আর বলল যে কেউ এসে যদি কিছু বলে বা ফোন দিয়ে যদি কিছু জানতে চায়, তবে যেন বলে সুরাজ তার বন্ধুদের নিয়ে এসেছে। লোকেরা সবাই সম্মতি দিয়ে ব্যাগগুলো ঘরে নিয়ে যেতে লাগলো। যেহেতু ওরা বিশ্বস্ত, তাই সুরাজ কোনো সন্দেহ করলো না। ভিতরে ঢুকেই সবাই হা হয়ে গেল। এত সুন্দর করে সাজানো গোছানো বাড়িটা, সাথে কারুকার্যময়, দেখে মনে হচ্ছে অনেক পুরনো বাড়ি, তবে নিঃসন্দেহে আকর্ষণীয়। তাই চিন্তা বলেই দিল, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? আপনারা কেউ থাকেন না, তবুও সবকিছু এত সুন্দর করে রাখা? সুরাজ হাসলো, বলল, প্রতি সপ্তাহে লোক আসে ঘর বাড়ি পরিষ্কার করতে। আমার মায়ের ভীষণ পছন্দের জায়গা এটা। ছোটবেলায় প্রায় আসতাম এইখানে, তারপর তো বিদেশ চলে গেলাম। আর মাইশা বলল, সবাই ভীষণ টায়ার্ড, রুমগুলো বুঝিয়ে দিলে ভালো হতো। সুরাজ মাইশার দিকে তাকালো, তারপর সবাইকে বলল, যার যেই রুম পছন্দ যেতে পারো। উপরে 5টা ঘর আছে আর নিচে 6টা, তার মাঝে ডান পাশের 3টা কাজের লোকেদের জন্য। তোমরা চাইলে উপরে থাকতে পারো, আর কারো সমস্যা হলে নিচেও থাকতে পারো, তোমাদের ইচ্ছা। তাইজিন আর উদিত উপরে থাকতে চাইলো, ওরা একসাথে থাকবে। ভাবনা মাইশা যেখানে থাকবে সেখানে থাকবে বলল। মাইশা জানালো সে উপরের ঘরে থাকবে। উপরের ঘরগুলোর একটা সুরাজের ঘর। সবাইকে উপরে যেতে দেখে লিপিকা সিদ্ধান্ত নিল সে আর ওয়াহিদ নিচে থাকবে। তার কারণ তারা আলাদাভাবে সময় কাটাতে চায়, যদিও সবার সম্মুখে সেটা বলেনি। কিন্তু সুরাজ বাদে উপস্থিত কারো কথাটা বুঝতে সমস্যা হয়নি। আনিশাও বলল সে নিচে থাকবে, কারণ কোনো বিপদ হলে সে নিচে দিয়ে যেন পালিয়ে যেতে পারে। এতে লিপিকা হয়তো খানিকটা ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু একজন থাকবে দেখে কিছু বলেনি। সবাই যে যার ঘরে চলে গেল। ভাবনা আগে আনিশাকে ওর ঘরে দিয়ে আসতে গেল। মাইশা ডাইনিংয়ে দাঁড়িয়ে ভাবনার জন্য অপেক্ষা করছে। সৌরাজ তার পাশে এসে বলল, নিজের পুরনো ঘরটা মনে আছে তাহলে? মাইশা উত্তর দিল না, চলে যেতে নিলে সৌরাজ আবারও বলল, মাইশা, আই এম সরি, বিশ্বাস করো আমি। বাকিটা বলবে তার আগেই ভাবনা চলে আসলো। মাইশা আর সুরাজকে কথা বলতে দেখে সে দাঁড়িয়ে গেল, কিন্তু মাইশা ওকে দেখলো, তাই সুরাজ বাকি কথাটা বলার আগেই ও ওর কাছে চলে গেল। ওর হাত ধরে বলল, চল যাই, তুইও নিশ্চয় ক্লান্ত। ভাবনা মাইশাকে আটকে বলল, তুই স্যারের সাথে কথা বললে বল, সমস্যা নাই তো, আমি না হয় যাচ্ছি। মাইশা সুরাজের দিকে তাকালো, বলল, স্যার আনাইশার ব্যাপারে কথা বলছিল, কথা শেষ হয়ে গেছে, চল যাই এখন। ভাবনা মাইশার সাথে ওর পিছু পিছু নাচতে নাচতে চলে গেল। বাড়িটা সাথে বাড়ির মনোরম পরিবেশটা তার মন উৎফুল্ল করে দিয়েছে। হ্যাঁ, আগে হয়তো মাইশার সাথে কখনো এই এলাকায় এসেছে সে, তবে এখানে এসেছে কিনা তার মনে নেই। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে ছোটবেলায় কাটানো
কোনো কথা তার মনে নেই, কিন্তু মাইশা যেহেতু ওর ফ্যামিলি ফ্রেন্ড ছিল আর ওর সাথে প্রায় ওদের পরিবারের দেখা হতো, তাই ওকে মনে রাখতে ভাবনার অসুবিধা হয়নি। কিন্তু অ্যাক্সিডেন্টের পর সুরাজকে সে কখনোই দেখেনি। সুরাজ যখন জিজ্ঞাসা করলো ওর পুরনো কথা মনে আছে কিনা, তখন ওর ইচ্ছা করেনি সত্যিটা বলতে, কি দরকার পার্সোনাল কথা সবাইকে বলে বেড়ানোর। ভাবনা এসে ধপ করে বিছানায় শুয়ে পড়তেই মাইশা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে বিছানা শুবি? আমি জানতাম তুই এমন কিছু করবি, এই জন্যই তোর পিছু পিছু তোর ঘরে আসলাম আমি। ভাবনা ঠোঁট উল্টিয়ে বলল, এমন করিস না প্লিজ, একটু রেস্ট নিতে দে, পরে ফ্রেশ হচ্ছি। তারপর কি মনে করে চট করে উঠে দাঁড়ালো। মাইশা নিজের ঘরের দিকে যাবে তার আগেই ভাবনা ডাকলো, এই মাইশু। মাইশা দাঁড়িয়ে গেল। পিছনে ফিরতেই ভাবনা ওকে জড়িয়ে ধরলো। মাইশা একটু অবাক হলো, ওকে হেসে ছাড়িয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, এত আদর কেন? ভাবনা বলল, প্রথমে ভীষণ অবাক হয়েছিলাম, রাগও করেছিলাম, তুই কেন স্যারকে বললি, কিন্তু এখন ভীষণ ভালো লাগছে, ভাগ্যিস তুই বললি। মাইশা বলল, আমি না বললেও উনি ঠিক ধরে ফেলতো, ভীষণ চালাক মানুষ, এমনি বুঝে যেত, নইলে অন্য কোনোভাবে বলতো। এমনও হতে পারে উনি ডিরেক্ট গিয়ে আনাইসার বাবা মাকে জিজ্ঞেস করবে, তখন তখন তো আরো বিপদ হতো। ভাবনা কোমরে হাত দিয়ে বলল, একদম ঠিক, তুই কত ভালোভাবে বুঝে গেলি স্যারকে 2 দিনের মধ্যেই। বাহ, দেখে মনে হয় যেন কত দিনের পরিচয় তোদের। মাইশা একটু চমকে তাকালো ভাবনার দিকে। ভাবনা অন্যদিকে ফিরেছিল, তাই হয়তো খেয়াল করেনি। তাড়াতাড়ি নিজের মুখটা স্বাভাবিক করে বলল, মানুষকে যদি 1000 বছর ধরে দেখি তবুও আমরা তাকে সঠিকভাবে চিনতে পারবো না। মানব জাতি এতটাই অদ্ভুত। আসছি আমি। মাইশা চলে গেল নিজের ঘরে। ভাবনাও ফ্রেশ হতে চলে গেল। সন্ধ্যায় সবাই একসাথে খেতে নেমেছে। দুপুরে সবাই ভীষণ ক্লান্ত ছিল, তাই কেউ কেউ নিজের খাবার ঘরে নিয়ে গেছে, আবার কেউ নিজের মতন একা একা খেয়ে তাড়াতাড়ি উপরে চলে গেছে। সৌরাজ ওদের সাথে কথা বলতে চায়, তাই সবাইকে খেতে ডেকে পাঠিয়েছে। ওদের জিজ্ঞাসা করলো, স্যার ডাকলেন যে? সৌরাজ মুখের খাওয়া শেষ করে জবাব দিল, দিনাজপুরে যখন এসেছি আমার প্রস্তাব হচ্ছে আমরা 7 দিন 7 জায়গায় ট্যুর দিই, কি বলো? সবাই একে অপরের দিকে তাকাতাকি করলো। মাইশা নিশ্চুপ। ওয়াহিদ একটি উচ্ছলতা প্রকাশ করে জবাব দিল, হ্যাঁ যাওয়া যায়, কিন্তু আমরা তো টাকা পয়সা বেশি আনিনি। সৌরাজ হাসলো, তোমাদের সাথ থাকতে কিসের চিন্তা, ওসব নিয়ে তোমাদের ভাবতে হবে না, শুধু আমার সাথে গেলেই হবে। রামরাই, স্বপ্নপুরী, রামসাগর, কাঞ্জির মন্দির, রাজি দর্শনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজবাড়ি, সিংহাসন, জাতীয় উদ্যান, এগুলো জায়গায় ভেবেছি। সবাই একটু চুপ থেকে জোরে চিল্লিয়ে ইয়ে বলে উঠল। নিশ্চুপ রইল কেবল মাইশা। সবাই খাওয়া করে নিজের ঘরে চলে গেল। যতই হোক এই কয়েকদিন ওদের উপর ভালোই দুর্পিট গিয়েছে, তাই গিয়েই সবাই শুয়ে পড়ল। ঘুম নেই মাইশার চোখে। সবাই বলে চেনা জায়গায় গিয়ে নাকি শান্তির ঘুম হয়। মাইশারও হয়তো হতো, কিন্তু কিছু বিষাদপূর্ণ স্মৃতি তাকে এই জায়গায় শান্তি করে ঘুমাতে দিচ্ছে না। ভীষণ অস্বস্তি হচ্ছে তার। বারবার মন বলছে ভাবনার মতন যদি তারও দিনাজপুরে কাটানো স্মৃতিগুলো মেমোরি থেকে মুছে যেত খুব ভালো হতো। মাইশা বারান্দায় যেখানে দাঁড়িয়েছিল তার পাশেই আরেকজনের উপস্থিতি অনুভব করলো। মাইশা ঘাড় ঘুরিয়ে সুরাজকে দেখতে পেল। আবার পুনরায় সামনের দিকে তাকালো। কোনো কিছু বলল না, অবাকও হলো না। তার ঘরের দরজা যেহেতু খোলা ছিল, তাই যে কেউ প্রবেশ করতে পারবে। খানিকক্ষণের জন্য পরিবেশটা নিশ্চুপ ছিল। সৌরাজি আগে কথা বলল, মিহান তো তুমি? মাইশা বলল, জানেন যখন জিজ্ঞেস করার কি কারণ? সৌরাজ জিজ্ঞাসা করলো, অভিমান এখনো আছে? মাইশা জবাব না দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। সৌরাজও পিছু পিছু আসলো। আপনি যান, কেউ দেখলে খারাপ ভাববে। সৌরাজ বলল, খারাপ ভাবার মতো আমি কিছু করিনি, তাহলে কেন যাব? মাইশা কিছু বলবে তার আগেই আনেশা তার ঘরে বলতে বলতে ঢুকলো। মাইশু, আমার ঘুম আসছে না, ভয় লাগছে, তোর কাছে ঘুমাই। কিন্তু সৌরাজকে ঘরে দেখে সে 2 পা পিছিয়ে গেল। বুঝতে পারছে না এত রাতে মাইশার ঘরে সৌরাজ কি করছে। সৌরাজ কিছু না বলে বেরিয়ে গেল ঘর থেকে। মাইশা বলল, ভেতরে আয়, ঘুমাবি। আনাইশা বিছানায় শুতে শুতে জিজ্ঞাসা করলো। মাইশা মুচকি হেসে বলল, তোর ব্যাপারে কথা বলছিল, তোর মা বাবাকে বোঝানোর চেষ্টা করেছে কিনা সেটা। আনাইশা আর কিছু বলল না। গুড নাইট বলে শুয়ে পড়ল। মাইশাও ঘরের লাইট অফ করে শুয়ে পড়ল। নিজের আপুকে বড্ড মিস করছে সৃজনী। প্রায় প্রতিদিন ওকে
নিতে যাওয়া দিয়ে যাওয়া সবটাই করতো তার দুই আপু। এখন তাকে একাই যাওয়া আসা করতে হয়। তবে ওর মামনি আসতে চেয়েছে, কিন্তু ও মানা করেছে। মানুষটা সারাদিন পরিশ্রম করে, আবার এতদূর হাঁটতে হাঁটতে ওকে আনতে আসবে কি দরকার? এর থেকে ভালো সৃজনী একাই যাওয়া আসা করবে। এই পরীক্ষাটাও এখনই হতে হলো। ওর আপু যখন ব্যাগ আনতে এসেছিল ও বলেছিল ও যাবে, কিন্তু ওর আপুর এক কথা, সামনে এক্সাম। ছাতার মাথায় পড়াশোনা আবিষ্কার করার কি প্রয়োজন ছিল সেটা সৃজনীর মাথায় ঢুকে না। আজকে এই পড়াশোনা না থাকলে ওইও ওদের সাথে বউ পালানো অভিযানে যেতে পারত। সৃজনী কেবল এই অভিযানের কথা জানে। ওর মা বাবা জানে ওরা বন্ধুরা মিলে ট্যুরে যাচ্ছে, কি মজাই না হতো। ভাবনা আপুর যদিও ইচ্ছা ছিল, কিন্তু ওর মাইশা আপু ওকে নিয়ে গেল না পরীক্ষার জন্য। বেশ ওরা না জানি কত আনন্দ করছে। সৃজনী এসব আকাশ পাতাল ভাবনার মাঝে ওর সামনে গাড়ি থেকে নেমে এলো একজন লোক। সৃজনী ভালো করে দেখেই চিনে গেল মানুষটা কে। সায়ন জিজ্ঞাসা করলো, তুমি সৃজনী না, মাইশার বোন? সৃজনী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, ভাইয়া আপনার দেখি মেমোরি অনেক খারাপ। আমি তো এক দেখায় আপনাকে বিনা দ্বন্দ্বে চিনে ফেলেছি, আর আপনি কি না আমাকে জিজ্ঞাসা করছেন? দেখে তো বেশি বয়স হয়েছে বলে মনে হয় না। এক্ষুনি এই অবস্থা, ডক্টর দেখান জরুরি। সায়ন বলল, তোমার মেমোরি সার্ভ বলতে চাইছো? তাহলে এটা প্রশ্ন করি, উত্তর দাও তো। সৃজনী বেশ গর্ব নিয়ে বুক ফুলিয়ে বলল, বলুন বলুন, আমি সব উত্তর দিব। সায়ন দুই হাত বুকে গুজে বলল, তোমার আপুর পুরো নাম কি মাইশা মিহান? সৃজনী মাথা দোলালো, যার অর্থ হ্যাঁ। সায়ন আবারও জিজ্ঞাসা করলো, তোমার আপুর বিয়ে হয়েছিল তাই না? সৃজনীর মুখটা চুপসে গেল সাথে সাথে। সে ইয়ে মানে করতে লাগলো। সায়ন বুঝলো মেয়েটা এত সহজে স্বীকার করবে না, তাই ওকে তাতিয়ে দিয়ে বলল, তুমি মনে হয় জানো না, মিথ্যে বললে তাই না? তোমার মেমোরি মোটেও শার্প না। সৃজনীও সায়নের তাতানিতে তেতে উঠে নাক ফুলিয়ে কোমরে হাত দিয়ে বলল, সৃজনী সায়রা মোটেও মিথ্যা বলে না, আপনি ভুল বুঝেছেন। আর হ্যাঁ, আমার সম্পূর্ণ মনে নেই, একটু মনে আছে 7 বছর আগের কথা। তো আমিও তখন মোটামুটি ছোট ছিলাম, তবে এইটুকু মনে আছে সেদিন আপু অনেক খুশি ছিল। আমি জিজ্ঞেস করায় বলল আপু যে ওর বিয়ে। তারপর রাতে অনেক ঝড় হচ্ছিল, হুট করে আপু কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলল এইখানে থাকবো না। তারপর আমরা বেরিয়ে আসি বাড়ি থেকে। এরপর আপু নিয়ে গেল ভাবনা আপুদের বাসায়। সেখানে গেলাম, ওরা কি জানি কথা বলল। তারপর আমাকে বলল আজ থেকে আমরা ভাবনা আপুর বাসায় থাকবো। আর ভাবনা আপু বলল আপুর মা বাবাকে মামনি আর বাবাই বলে ডাকতে। সায়ন সৃজনীকে হাতের ইশারায় থামিয়ে দিল। থাক, আর বলতে হবে না। তার মানে আগে মাইশা খুঁজেছিল, যা হয়েছে বিয়ের পর থেকে হয়েছে। সৃজনী বোঝার চেষ্টা করলো সায়নের কথা, কিন্তু বুঝলো না। যেহেতু সায়ন ওকে থামতে বলেছে তাই নিশ্চয়ই আর কোনো প্রশ্ন নেই। এই জন্য সৃজনী সায়নকে ক্রস করে হাঁটে ধরলো। সায়ন সৃজনীকে আটকে বলল, তোমাকে যেতে বলেছি। সৃজনী বলল, আপনি তো কথা থামিয়ে দিতে বললেন, তাই আমি ভাবলাম হয়তো কথা শেষ। সায়ন সৃজনীকে একটু পরখ করে বলল, সারাদিন খাওনি নিশ্চয়ই, মাইশা খেয়াল করেনি সেটা। সৃজনী ব্যাগটাকে কাঁধে ঠিক করে নিতে নিতে বলল, মাইশা আপু তো বাসায় নেই, আর আমি বাসায় গিয়ে খেয়ে নিব। দেরি হয়ে যাচ্ছিল তাই চলে এসেছি। মামনি খেতে দিয়েছিল, আমি দৌড়ে চলে এসেছি। সায়ন হাসলো, বলল, বেশ দুষ্টু তো তুমি। অবশ্য তোমাকে যখন ছোট দেখেছিলাম তখনও যথেষ্ট দুষ্টু ছিলে তুমি। বলে সায়ন সামনের ফাস্ট ফুডের দোকানে চলে গেল। সেখানে কিছু খাবার কিনে সৃজনীর কাছে আসলো। সৃজনীর হাতে খাবার ধরিয়ে দিয়ে বলল, এইগুলো যেতে যেতে খাবে। সৃজনী নাকচ করে বলল, লাগবে না ভাইয়া, আপনি নিয়ে যান। সায়ন গাড়ির দরজা খুলতে খুলতে বলল, আগে তুমি করে বলতে, এখনও সেটাই বলবে আশা করি। আর তোমার জন্য কিনেছি, ভালো না লাগলেও ফেলে দাও, আমি আসছি। সৃজনী খাবারের দিকে তাকালো। খাবার ফেলে দিবে এটা কেমন কথা? খাবার ফেলা পাপ। কত লোক আছে যারা খাবার পায় না, আর সে পেয়েও ফেলে দিবে? কোনোদিন না। সায়ন গাড়িতে উঠে জিজ্ঞাসা করলো, তোমার আপু কোথায় গেছে?
সৃজনী অন্যমনস্ক হয়ে জবাব দিল, দিনাজপুর। সায়ন চমকালো। পুরনো জায়গায় মাইশা গিয়েছে, কিন্তু কেন? ও যতদূর মাইশাকে চিনে কোনো কারণ না থাকলে তো যাওয়ার কথা না ওর। কেন? সৃজনীর হুঁশ ফিরল, যেতে যেতে বলল, ঘুরতে গেছে। তারপর খাবারগুলো খেতে খেতে বাড়ির দিকে যেতে লাগলো। সায়নও কিছুক্ষণ ভেবে মুচকি হেসে গাড়ি নিয়ে রওনা দিল। রামসাগর এসেছে আজকে মাইশা সহ বাকি সবাই মিলে। সৌরাজও সাথে আছে। মানব সৃষ্ট দিঘি হিসেবে বেশ পরিচিত এটা সবার কাছে। ভাবনা, ওয়াহিদ, তাইজিন, উদিত, আনাইশা বেশ এক্সাইটেড। এই রামসাগরের ব্যাপারে অনেক শুনেছে বা বইয়ে পড়েছে। আজকে বাস্তবিক অর্থে দেখার সুযোগ হলো দেখে সবাই বেশ উৎসলতা প্রকাশ করছে। ছুটে বেড়াচ্ছে ভাবনা আর আনাইশা, লিপিকা আর ওয়াহিদ হাঁটছে, তাইজিন ছবি তুলছে আর উদিত সৌরাজ একসাথে গল্প করছে। মাইশা একান্তে দিঘির পানির কাছে এসে দাঁড়িয়ে আছে। ছোটবেলায় মা বাবার কাছে অনেক আবদার করেছিল এখানে আসার, কিন্তু যাবো যাবো করে আর আসা হয়নি। আজকে সেই ইচ্ছেটা পূরণ হলেও পাশে তার মা বাবা নেই। সত্যি নিয়তি বড্ড নিষ্ঠুর। নিজের ছায়া পানিতে দেখছিল মাইশা। হুট করে দেখলো তার ছায়ার সাথে আরও একটা ছায়া এসেছে। মাইশা চমকে পিছনে তাকাতেই হতবিহ্বল হয়ে গেল। এ কি, ঈশাদ এখানে? কিন্তু ও এখানে কি করছে? মাইশা জিজ্ঞাসা করলো। আপনি এখানে কি করছেন? ঈশাদ হাসলো, মাইশার পাশে দাঁড়িয়ে বলল, অবাক হয়েছো নিশ্চয়ই, নাকি খুশি হয়েছো? কোনটা? মাইশা ঈশাদের থেকে মুখ ফিরিয়ে সামনে তাকিয়ে বলল, আমি হতবিহ্বল হয়েছি। আমার খুশি হওয়া না হওয়ার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ঈশাদ আরও এক দফা হাসলো। কিছুক্ষণ চুপ থেকে সামনের দিকে তাকালো, বলল, মিটিংয়ে এসেছিলাম। সৌরাজ ফোন দিয়ে বলল তোমাদের গল্পটা, মানে তোমাদের সো কল্ড বউ পালানো অভিযান না কি সামথিং। তারপর বলল মিটিং শেষ করে জানো আমিও আসি, যেহেতু এক জায়গায় এসেছি তাই চলে আসলাম। মাইশা শুধু ওহ বলল। তারপর দুইজনের মাঝে নীরবতা। নীরবতা ভেঙে মাইশা জিজ্ঞাসা করলো, কই যাবেন? ঈশাদ বলল, তোমরা যখন যাবে তখন। মাইশা আবারও নিশ্চুপ। ঈশাদ বলল, ছোটবেলায় আমি এখানে কোথাও এসেছিলাম, তোমাদের বাসায়, তাই না মিহান? মিহান ডাকাই মাইশা ঈশাদের দিকে তাকালো, খানিকটা গম্ভীর স্বরে বলল, সবাই আমাকে মাইশা বলে ডাকে, আপনিও তাই বলবেন প্লিজ। ঈশাদ হাসলো আবার, বলল, বেশ তাই হোক, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না যে। মাইশা বলল, আপনার প্রশ্নের উত্তর আমি জানি না, আমার ছোটবেলার কথা মনে নেই কিছু। ঈশাদ আবারও বলল, বিয়েটা মনে আছে তো? আমাদের বিয়ে, সেটা কিন্তু এখনো আছে। মাইশা তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ, সেটা থাকা না থাকা সমান। শুনেছেন নিশ্চয়ই আমাদের তালাকের ব্যাপারে কথা চলছে। খুব শীঘ্রই আপনার মুক্তি হবে আমার থেকে। কনাপুকে বিয়ে করে নেবেন আপনি। কনাপুকেও আনতে পারতেন। এখন নিশ্চয়ই বোরিং সময় কাটবে আপনার। ঈশাদ বলল, তোমরা থাকলে সময় কখন চলে যাবে আমি নিজেও বুঝতে পারবো না। তারপর কিছু না বলে মাইশার থেকে সরে অন্যদিকে হাঁটা দিল। ঈশাদ গিয়ে ভালোই করেছে, কারণ ঈশাদ যাওয়ার সাথে সাথে মাইশা নির্বাক হয়ে কাঁদতে লাগলো। চোখ থেকে অনবরত পানি পড়তে লাগলো তার। বিচ্ছেদ সে চায় না, কিন্তু নিয়তি হয়তো ভাগ্যে অন্য কিছু লিখেছে। পিছন থেকে ভাবনার ডাক পেতেই মাইশা নিজের চোখের পানি মুছে ওদের সবার কাছে চলে গেল। আজকে মাইশা আর ওর বন্ধু মহল, সাথে সৌরাজ আর ঈশাদ সবাই এসেছে কান্তজির মন্দিরে। দিনাজপুর বললেই বেশিরভাগ মানুষের কাছে শোনা যায় কান্তজির মন্দিরের নাম। এর মূল কারণ এর বাইরের কারুকার্য আর প্রাচীনত্ব। যথেষ্ট রুচি সম্পন্নভাবে করা হয়েছে এটি। সেটা দেখলেই বোঝা যায় সবাই মিলে ঘুরে ঘুরে দেখছে মন্দিরটা। বলা তো যায় না আবার কখনো আসা হবে কিনা। ভাবনা একটা আর্ট দেখে আটকে যায়, দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে জায়গাটা বেশি বিশাল না, তাই ওর হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ভাবনাকে একা পেয়েই ওকে জ্বালাতে চলে আসলো সৌরাজ। পিছন দিক দিয়ে ভাও বলে চমকে দিল ভাবনাকে। ভাবনাও স্বভাব অনুযায়ী চিল্লিয়ে উঠল। দৌড়ে আসলো ওর বন্ধু মহল। আসলে সৌরাজ ভাবেনি ভাবনা এত জোরে চিৎকার করবে যে ওর বন্ধু মহল পর্যন্ত শুনতে পারবে। এরকম জানলে সরাসরি দুটা কথা বলেই জ্বালাতো, এরকমভাবে ভয় দেখাতো না। ভাবনা চোখ বুঝে চিৎকার দিয়েছিল, আর চোখ খুলে দেখলো তার সামনে সৌরাজ মুখ লটকিয়ে কোমরে হাত দিয়ে বিরক্তিকর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবনা হাফ ছেড়ে বলল, তার মানে আপনি ভয় দেখিয়েছিলেন? সৌরাজ খানিকটা রেগেই বলল, না, এইখানে কিছু ভূত ঘোরাঘুরি করে, ওরা ভয় দেখিয়েছিল গদ্দপ একটা। ভাবনা বলে
ক্যাবলা কান্তের মতন সোরাজের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মাইশা দৌড়ে এসে ভাবনাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে ভাবনা, তোর ভয় পেয়েছিস নাকি ব্যথা পেয়েছিস? মাইশার ব্যস্ত অবস্থা দেখে ভাবনা শান্ত হয়ে তাকে বলল, আরে চিন্তা করিস না, সৌরাস্তার পিছন থেকে এমনভাবে ডাক দিয়ে উঠল যে আমি চমকে গিয়েছিলাম, এর বেশি কিছু না। ওয়াহিদ টিটকারি করে বলল, বুঝলি উদিত, তাই জিন আমাদের ভাবনার রানী এখন ভূতের ভাবনা ভাবছে। আমাদের সবাইকে বলে ম্যাডাম নাকি অনেক সাহসী, অথচ দেখ আজকে সামান্য একটা ডাকে ভয় পেয়ে গেল। তাই জিন ওয়াহিদকে সাপোর্ট দিয়ে বলল, আরে ভাবনা রানী, এত যখন ভয় পাস তখন কোন দুঃখে একা একা এখানে দাঁড়িয়ে থাকতে গেলি? কোনো জায়গায় যাবি না বুঝলি, আমাদের সঙ্গে আঠার মতো লেগে থাকবি। আমি বলি কি, তুই আজকে ওয়াশরুমে একা যাবি না, মাইশাকে নিয়ে যাস।